মানুষ চাইছে, মানুষ বলছে, যাদবপুরে বিকাশ। নমস্কার, আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় একটা নতুন ভিডিও নিয়ে এলাম, যে ভিডিওতে মূলত আমি বলবো যাদবপুর কেন্দ্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি সিপিআইএমের কাস্তে হাতুড়ি তারাপতিকে লড়ছেন, তার অবস্থানটা কীরকম। আমি বলছি না কে জিতবেন কে হারবেন, কিন্তু বিকাশদার সঙ্গে আমার কথা হয়েছিল যে তার এই নির্বাচনী প্রচারের মধ্যে একদিন আমি যাব এবং প্রচারটাকে আমি তুলে ধরব, কিন্তু যেতে পারিনি নানান কারণে। তারপরে গতকাল আমি একরকম বিকাশদাকে না জানিয়েই আমি গোয়েন্দার মতন চলে গিয়েছিলাম যাদবপুর কেন্দ্রে, এবং যাদবপুর কেন্দ্রে একেবারে সর্বত্র আমি ঘুরেছি। অলি গলি, তস্য গলি, কলোনি, শহুরে অঞ্চল, চায়ের দোকানে বসেছি, ওখানে নানান রিক্সা চালকদের সঙ্গে কথা বলেছি। আবার অফিসের মধ্যে ঢুকে সাধারণ গ্রাহক এবং অফিসের কর্মচারী বা যারা আধিকারিক তাদের সঙ্গে কথা বলেছি। এমনকি 2-3 জন বেঙ্গল পুলিশের লোকের সঙ্গে আমার কথা হয়েছে, যাদের বাড়ি ওই যাদবপুর কেন্দ্রে। গৃহবধূদের সঙ্গে কথা বলেছি। আমি একটা আমার মতন করে আমি জানার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম যে যাদবপুর কেন্দ্রে এবারে কি হতে পারে। দেখুন, আমার চ্যানেলটা যেহেতু ঘোষিত বামপন্থী চ্যানেল, আমি সেই কারণে আপনাদেরকে বলি যে আমি কিন্তু যে খবরটুকু পেয়েছি আমি নিরপেক্ষভাবে আমার চ্যানেলের পরিচয় দিইনি, আমি একজন সাধারণ মানুষ হিসাবে নিয়েছি, সেখানে বামপন্থী ডানপন্থী উল্লেখ করিনি, কিন্তু রিপোর্ট যেটা আমি পেয়েছি সেটাই আজকে আপনাদের সামনে আমি উল্লেখ করব। এবং আরেকজনের কথা না বললেই নয়, শতরূপ ঘোষ, সিপিএমের তরুণ তুর্কি নেতা, এবছরের এই নির্বাচনের নন প্লেইং ক্যাপ্টেন, উদয় থেকে অস্ত পর্যন্ত পরিশ্রম করছে, মুখে হাসি লেগে আছে, কোনো ক্লান্তি নেই। 294টা কেন্দ্রেই অবাধভাবে সে ঘুরছে, প্রচার করছে বামপন্থীদের পক্ষে, এবং চরমভাবে কটাক্ষ করছে বর্তমান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক বিজেপিকে। বামপন্থীরা ক্ষমতায় আসতে পারলে কি করতে পারে, কি করবে, বিগত দিনে বামপন্থী রাজনীতি এই রাজ্যে থাকার সময় বামপন্থী সরকারের ত্রুটি বিচ্যুতি তার জন্য অকপটে ক্ষমা চেয়ে নিচ্ছে, এবং তরুণ সমাজ তার কথার দ্বারা উদ্বুদ্ধ হচ্ছে, মহিলা সমাজ উদ্বুদ্ধ হচ্ছে। সেই নন প্লেইং ক্যাপ্টেন শতরূপ ঘোষ কালকে আরেকটি জায়গায় গিয়েছিলেন, সেটা হচ্ছে ওই বেলঘরিয়া আর বরানগরের মধ্যস্থলে। একজন প্রার্থী মানস মুখার্জি কামারহাটির, আরেকজন প্রার্থী হচ্ছেন সায়নদীপ মিত্র বরানগরের। এই দুটো প্রার্থীর জন্য সংযোগস্থলে তিনি কালকে সভা করতে গিয়েছিলেন, উপচে পড়া মানুষ। এবং সেই সভায় যখন উনি বক্তব্য রাখছেন, তখন পাশ দিয়ে একই অভ্যাস, শুধু অপরকে ডিস্টার্ব করো, ওই তৃণমূল কংগ্রেসের একটি মিছিল যাচ্ছিল, তোলাবাজ কংগ্রেস বলা যেতে পারে, তাদের মিছিল যাচ্ছিল, শতরূপের বক্তব্যকে ডিস্টার্ব করার জন্য ওই মিটিংয়ের সামনে এসে জয় বাংলা জয় বাংলা স্লোগান দিচ্ছিল। শতরূপও তাদের সঙ্গে গলায় গলা মিলিয়ে জয় বাংলা বলল, কিন্তু সাহসের সঙ্গে সে যে ওই মবের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে প্রতিবাদটা করলো, সেটা আপনাদের আমি 2-1 মিনিট দেখিয়ে নিয়ে যাদবপুর কেন্দ্রের বিষয়টাই আসব। এবং আমি আর একটা কথা এখান থেকে বলছি আপনাদের কাছে, এই এলাকাগুলোতে এরকম অনেক ছেলে আছেন, বিশেষ করে অল্প বয়সী ছেলে, 22-24-25 বছর বয়সী ছেলে, যারা হয়তো এই মদন মিত্রদের সঙ্গে, এই সায়ন্তিকাদের সঙ্গে বা তৃণমূলের চেয়ারম্যান কাউন্সিলরদের সঙ্গে ঘুরে আজকে হয়তো প্রমোটিং ইটবালি সিমেন্টের ব্যবসা করছেন। এবং এরকম একটা ধারণা আছে তাদের মধ্যে, এরকম একটা ধারণা তৈরি করা হয়েছে, হয়তো এর জন্য আমাদেরও কিছু ক্ষেত্রে দোষ আছে, আমাদেরও কিছু ক্ষেত্রে দায় আছে। এরকম ধারণা করা হয়েছে যে তৃণমূলের এই কাউন্সিলর আর এমএলএদের পেছন পেছন না ঘুরলে ইটবালি সিমেন্টের ব্যবসা করা যাবে না, প্রমোটিং এর ব্যবসা করা যাবে না। আমরা পরিষ্কার বলছি, তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছেও যারা বলছি, ও স্লোগান দিয়ে লাভ নেই, আমাদের মুখের কাছে মাইক আছে, আমাদেরটাই দূরত্ব শোনা যাবে। আর এমনি খালি গলায় চেঁচালে পাশের লোকটাও শুনতে পারবে, বলা যায় চেঁচিয়ে যান,
ভালো করে চেঁচিয়ে যান। মাইক এখন আমাদের মতো। আমরা বলছি মমতা চোর, আমরা বলছি অভিষেক চোর, মমতা অভিষেকের 14 গোষ্ঠী চোর। এইটাই গোটা বাংলাটি শুনছে, এটাই গোটা বর্ণনগর শুনছে। খালি গলায় চেঁচিয়ে লাভ নেই। পরের বার সিপিএম এর মিটিং এর পাশ দিয়ে যেতে গেলে ভালো মাইক ভাড়া করে আনবেন, টাকার তো অভাব নেই, ভালো মাইক ভাড়া করে আনবেন। খালি গলায় চেঁচিয়ে লাভ নেই। আমরা মাইকে বলছি মমতা অভিষেক চোর, ওটা 14 গোষ্ঠী চোর। যাকে যে কথাটা আপনাদের বলছিলাম, তা হলো এই যে অনেকে ধারণা রয়েছে যে আমরা যদি জিতি, বামপন্থীরা জেতে, তাহলে ইটবালি সিমেন্টের ব্যবসা, প্রমোটিং এর ব্যবসা, এই কাজগুলো করতে অসুবিধা হবে। দেখুন এখানে পরিষ্কার একটা কথা বলছি, আমরা মনে করি হ্যাঁ জয় বাংলা, জয় বাংলা অসুবিধা কি? মুজিবুর রহমানের স্লোগান, চোর মমতা চুরি করেছে, আমাদের জয় বাংলায় কি অসুবিধা আছে? 100 বার জয় বাংলা, জয় বাংলা, জয় ভারত, 100 বার জয় বাংলা। বাংলার জয় হোক, বাংলার ছেলেমেয়েরা টাকা না দিয়ে চাকরি পাক, বাংলায় আর্জি করার বিচার হোক, বুঝে বল, বাংলার আর্জি করার বিচার হোক, বাংলার ছেলেমেয়েরা টাকা না দিয়ে চাকরি পাক, বাংলায় কৃষক ফসলের দাম পাক। জয়ন্ত সিং অন্য রাজ্য থেকে এসে যে জয়ন্ত সিংরা বাংলার একজন মহিলাকে ক্লাবের মধ্যে পেটাচ্ছে, সেই জয়ন্ত সিংরা জেলে যাক। বাংলার মহিলারা মাথা উঁচু করে বাঁচুক, বাংলার মহিলারা সম্মানের সঙ্গে বাঁচুক। বাংলার মাটিতে দলবদলের রাজনীতি বন্ধ হোক। জয় বাংলা, আমরা বলছি জয় বাংলা। বাংলার মাটিতে দলবদলের রাজনীতি বন্ধ হোক। আজকে তাপসরা এই দল করবে, কালকে তাপসরা অন্য দলে চলে যাবে। আজকে সজল ঘোষ এই দল করবে, কালকে সজল ঘোষ অন্য দলে চলে যাবে। এই রাজনীতি বাংলায় কোনোদিন ছিল না। এই রাজনীতি বাংলায় বন্ধ হোক। আমরা বাংলার জয় দেখতে চাই, আমরা বাংলার এই সংস্কৃতির জয় দেখতে চাই। বাংলাদেশ থেকে স্লোগান চুরি করা যায়, কিন্তু বাংলাদেশ থেকে স্লোগান চুরি করে জয় বাংলা বললে বাংলার জয় হয় না। মানুষরা এসে গেছেন আমাদের প্রার্থী, আজ থেকে 11 দিন পরে আজকে মানুষটাকে আমাদের প্রার্থী বলছি। আশা করছি আপনাদের আশীর্বাদে আজ থেকে 11 দিন পরে মানুষটাকে আমাদের বিধায়ক বলতে পারবো। দেখলেন, এই হচ্ছে শতরূপ ঘোষ, মুখের ওপর জবাব, এবং কথাও বলে দিলেন কোনো রকম ভয় না পেয়ে যে মমতার গোষ্ঠী চোর, অবলীলায় বলে দিলেন। এটা শতরূপ ঘোষের পক্ষেই সম্ভব। তো যাই হোক, এবারে আমি আসি যাদবপুর কেন্দ্রের ব্যাপারে। আপনাদের মধ্যে উৎকণ্ঠা আছে, সত্যি তো যাদবপুরে কি হবে, কারণ সেখানে বামপন্থী ফ্রন্টের সিপিআইএমের প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী, কলকাতার একটা সময় মেয়র ছিলেন, এবং অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের একটা প্রতীক হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নতুন করে তার পরিচিতি যাদবপুর অঞ্চলে দেওয়ার মতন কোনো জায়গা নেই। সারা পশ্চিমবাংলায় তিনি হচ্ছেন অসহায়ের ভগবান, এবং মমতা ব্যানার্জির কাছে তিনি হচ্ছেন ত্রাস। তা সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবার টিকিট পেয়েছেন। তো আমি এই যে বললাম যে গোটা যাদবপুর অনেকটা গোয়েন্দার মতন ঘুরেছি, খবর নিয়েছি, নিজের পরিচয়টাকে না দিয়ে। দু একজন চিনতে পেরে গেছেন, কিন্তু বেশিরভাগ লোকই চিনতে পারেননি। যাই হোক, সেখানে গিয়ে আমি যা বুঝলাম সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। শুধু একটা অনুরোধ করেই আমি বিকাশদার কথায় যাব, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেননি, বা যারা আজকে নতুন আমার এই চ্যানেলটা দেখছেন, তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সর্বাগ্রে যায়, এবং আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও এইভাবে করার সাহস পাই, উদ্দীপনা পাই। এইটুকু আপনাদের কাছে আমার প্রার্থনা। এখন যাদবপুর কেন্দ্রে আমি গিয়ে যেটুকু বুঝলাম সেটা হচ্ছে, সত্যি আমার জানা ছিল না, যাদবপুর কেন্দ্রে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য মনীশ গুপ্তর কাছে 11 সালে হেরে গেলেও 2021 এবং 2024-এ সিপিআইএমের প্রাপ্ত ভোট ওই যাদবপুর কেন্দ্রে দেখে আমি অবাক। যাদবপুর কেন্দ্রে 2021 সালে বিধানসভা নির্বাচনে ছিল 28%, এবং বিজেপির ভোট ছিল 24%। এটা 2021 সালের বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রের কথা বলছি। আর 2024 সালে 3 বছর পরে যখন লোকসভা নির্বাচন হলো, তখন ওই যাদবপুর কেন্দ্রে প্রার্থী ছিলেন সেবারে লোকসভার সৃজন ভট্টাচার্য। সে সৃজন ভট্টাচার্য পেয়েছিলেন 28.57%।
আবারও বলছি 28.57%, অর্থাৎ 21 সালের থেকে আরও 0.57% বেশি ভোট পেয়েছিল 24 সালের লোকসভা নির্বাচন, এবং বিজেপি পেয়েছিল 30% ভোট। কিন্তু এই যে 24 সালের লোকসভা থেকে 26 সালের যে বিধানসভা নির্বাচন, এই সময়কালের মধ্যে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। 26,000 বেকারের চাকরি গেছে, যারা অযোগ্যভাবে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের মধ্যে অনেকেই। কাঁকর আর চাল আলাদা করা যায়নি এই রাজ্য সরকার, চোর এসএসসির কারণে। তারা এমনভাবে কাঁকর আর চাল মিশিয়ে রেখেছিলেন 26,000 বেকার যুবকদের চাকরি চলে যায়। লড়াই করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে বেআইনিভাবে চাকরি হতে দেবো না, যারা সৎ, যারা যোগ্য, যারা মানে যাদের মধ্যে মেধা আছে তারাই যেন চাকরিটা পায়। তো এই সময়ের মধ্যে যেমন এই 26,000 চাকরির ব্যাপার আছে, আরও অসংখ্য চাকরি যেগুলো এখনো অবধি সরকার দিচ্ছে না, ইচ্ছা করে আটকে রেখেছে। কারণ চাকরি দিতে গেলেই আবার বিকাশ ভট্টাচার্যরা কিন্তু ঘাড়ের ওপরে থাবা বসাবে। অন্যায় যেখানে, অবিচার যেখানে, বিকাশ ভট্টাচার্য সেখানে। এটা যাদবপুরের মানুষও বুঝে গেছেন, সারা পশ্চিমবঙ্গের মানুষের মতন। এই সময়কালের অভয়ার মতন একটি ঘটনা ঘটেছে, অভয়ার হত্যাকাণ্ড, কোনো বিচার পায়নি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকৃত অপরাধী যাতে ধরা না পড়ে সেই চেষ্টাই করে গেছেন। এটা আজকে মানুষের কাছে দিনের আলোর মতন পরিষ্কার। আর বিকাশ ভট্টাচার্য এবারে অনেকটা এগিয়ে আছেন এই কারণেই, এক তো হাতে তার 28.53% ভোট 2024 সালের নিরিখেও ধরি যদি, তারপরে যাদবপুর অঞ্চলে দু শ্রেণীর মানুষের বসবাস। একটা অংশ হচ্ছে শহুরে মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়, আর একটা অংশ হচ্ছে কলোনি অঞ্চল, সেখানেও শিক্ষিত ভদ্র মানুষরাও থাকেন। তো এই শহুরে শিক্ষিত ভদ্র মানুষদের মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার গ্রহণযোগ্যতা দেখলাম অপরিসীম। এবং কলোনি অঞ্চলগুলোতে বিশেষ করে ধরুন শহীদ স্মৃতি কলোনি, বিজয়গড় কলোনি, তারপরে হচ্ছে আপনার ওই ইস্টার্ন বাইপাসের পাশ দিয়ে যে কলোনিগুলো আছে সেই সমস্ত কলোনি, বাঘাযতীন, এই সমস্ত অঞ্চলে অ্যাকচুয়ালি দেশভাগের পরে ছিন্নমূল উদ্বাস্তুরা যখন দলে দলে আমাদের দেশে এই রাজ্যে এসেছিল, তখন বামপন্থীরাই লাল ঝান্ডা কাঁধে নিয়ে ইউসিআরসির নামে তারা কিন্তু এই বস্তিগুলো তৈরি করেছিল। সেই স্মৃতিটা উস্কে দিচ্ছে বামপন্থীরা। প্রচুর বামপন্থী পুরনো মানুষ যারা বসে গিয়েছিলেন তারা কিন্তু এবার বিকাশ ভট্টাচার্যের কারণেই মূলত তারা আবার নেমেছেন। এবং এই ভাতার বিষয়ে আমি অনেককে প্রশ্ন করেছিলাম, তারা কিন্তু বলছেন আমি তো ভাতা পাই, কিন্তু আমার ঘরের ছেলেটা তো চাকরি পায় না। আর এই বিধানসভা কেন্দ্রে যেমন এই এসআইআরের কারণে বেশ কিছু নাম বাদ গেছে, যার মধ্যে অধিকাংশই মৃত, যারা ভোটের দিন জাগ্রত হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিত, সেই ভোট দেওয়ার জায়গাটা এবারে শেষ। আর সবথেকে বড় কথা, বিজেপির যিনি এখানে প্রার্থী তিনি অতটা পরিচিত নন। ওই টিভি সিরিয়াল করতেন একটা সময়, এছাড়া ধারে ধারে বিকাশবাবুর কাছে আসতে পারছে না। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে সেখানে তৃণমূলের যিনি প্রার্থী দেবব্রত মজুমদার, যাকে মলয় বলে মানুষ চেনে, তিনি বিধায়ক ওই অঞ্চলের। 15 বছরের নিকাশি ব্যবস্থা থেকে বিদ্যুৎ, জল, কোনো ব্যাপারে সুষ্ঠু সমাধান করতে পারেননি। এবং উনি পারিবারিকভাবে ওই জনসংঘ এবং আরএসএসের দীক্ষায় দীক্ষিত বলেই ওখানকার মানুষ আমাকে জানালেন। ওই যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে একেবারে যদি আপনি বাঘাযতীনের দিকে যান, সেখানে সুলেখা মোড়ের পাশেই কিন্তু একটি ভারত মাতার মন্দির হচ্ছে, যে মন্দিরটা ওই দেবব্রত মজুমদারের পৃষ্ঠপোষকতায় হচ্ছে। অর্থাৎ যারা মন্দির রাজনীতি নিয়ে আলোচনা করে, যারা মন্দির রাজনীতির সমালোচনা করে, যারা ওই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, সেই দলের প্রার্থী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এমনি গ্যারেজ নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ আছে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু এই যে বিজেপির ওখানে দুটো প্রার্থী,
এটাও কিন্তু মাথায় রাখার মতন বিষয়। তৃণমূলের চোরা স্রোত আছে, একটি অংশ সক্রিয় দেবব্রতবাবুকে হারাবার জন্য, এটাও সবাই জানেন। এবং সবথেকে যেটা বড় কথা, সেখানে যে মুসলিম ভোট আছে, সেখানে ভাইজান গিয়েছিলেন, সেখানে নওশাদ সিদ্দিকী গিয়েছিলেন, এবং তারা একটাই কথা বলেছে যে বিকাশবাবু আমাদের আল্লাহ, বিকাশবাবু আমাদের মানে মাথার উপরে আছেন, আমরা যে কোনো সমস্যায় পড়লে বিকাশবাবুর কাছে যেতে পারি, একটা ভোটও এবার এদিক ওদিক হবে না। সুতরাং আপনাদের আমি বলে রাখতে পারি, আমি যা বুঝেছি, দেখুন আমার বোঝার মধ্যে ভুল থাকতে পারে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত, কিন্তু বিকাশবাবু এবারে জয়ী হওয়ার ব্যাপারে কিন্তু আমি অন্ততপক্ষে নিশ্চিত। আমি জানি না যদি কোনো অন্যথা ঘটে, কিন্তু বিকাশবাবু লড়াইয়ে আছেন, তিনি জয়ের পথে এগিয়ে যাচ্ছেন, এটা বলতে আমার এই ভিডিওতে কোনো দ্বিধা নেই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।